ওয়েলকাম টু স্কলার একাডেমি। আজকে তোমাদের জিওগ্রাফির 5 নম্বর ক্লাস। আগের যে ক্লাসগুলো তোমরা করেছো, যদি ক্লাসগুলো না করে থাকো, একটু মিস করে থাকো, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। এবং আজকে তোমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকে আমাদের ক্লাসের টপিক দেখতে পাচ্ছ ভারতের নদ নদী। তো আজকে এই যে টপিকটা আমি তোমাদেরকে করাচ্ছি, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে আছে এবং অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং আমি বেশ ভালো একটা ম্যাটেরিয়ালস দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করছি। তো চলো আজকের মূল ক্লাসে আমরা ঢুকেছি ভারতের নদ নদী। তাহলে এই ভারতের নদ নদী সমূহ কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। হিমালয় পর্বত থেকে উৎপন্ন নদী। হিমালয় থেকে উৎপন্ন পর্বতের নদী বলতে আমরা আর একটা জিনিসকে বলতে পারি, সেটা হচ্ছে এটাকে উত্তর ভারতের নদীও বলতে পারি, উত্তর ভারতের নদী। আর একটা উপদ্বীপীয় নদী, যেটাকে আর একটা নাম আমরা কি বলি, পেনিনসুলার রিভার ইংরেজিতে। তো হিমালয় থেকে যে সব নদীগুলো উৎপন্ন হচ্ছে, এই নদীগুলো দেখো, হিমালয় মানে কি, বরফে ঢাকা একটা পাহাড়। হিমালয় থেকে যে নদীগুলো আসছে, এগুলোতে কিন্তু সবসময় কিন্তু জল থাকে। আমরা কখনো কি দেখেছি যে আমাদের গঙ্গা নদী শুকিয়ে গেছে? না, এটা কখনোই হয় না। কারণ কি, হিমালয় থেকে এই জলটা আসছে বলে এই নদীগুলোতে কিন্তু সারা বছর জল থাকে। অর্থাৎ এই নদীগুলো নিত্যবহ নদী, এই নদীগুলো নিত্যবহ নদী। এদিকে এই যে নিত্যবহ নদী বলা হয়। চলো তারপরে স্লাইডে আমরা চলে যাই। আমরা যখন ক্লাসে পড়েছি, যখন আমরা মানে ক্লাস মাধ্যমিকের আগে পড়েছি, তখন আমাদের কিন্তু একটা পরীক্ষার একটা প্রশ্ন থাকতো যে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে পার্থক্য লেখো। তো এরকম একটা ব্যাপার। তো প্রথমে আমরা চলে যাব উত্তর ভারতের যে নদীগুলো রয়েছে, সেগুলো গুরুত্বপূর্ণ নদীগুলো হচ্ছে কি সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। তো প্রথমে আমরা চলো দেখে নিই যে আমাদের সিন্ধু নদী। সিন্ধু নদীর উৎপত্তিস্থল তিব্বতের মানস সরোবর। এটি প্রায় 3180 কিলোমিটার দীর্ঘ এবং ভারতের দৈর্ঘ্য 709 কিলোমিটার। এই নদীটি পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলেছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে ভারতে এর দৈর্ঘ্য কত এবং মোট দৈর্ঘ্য কত। সিন্ধু নদীর বিভিন্ন যে নদীগুলো রয়েছে বা উপনদীগুলো রয়েছে, সেগুলো মধ্যে গিলগিট, গোমান, কুরাম, এগুলো কিন্তু কাশ্মীরের উপনদী। তো চলো আমরা দেখি এর ম্যাপটাকে। আমরা দেখি, দেখো মানস সরোবর, এই মানস সরোবর থেকে দেখো ইন্দাস নদীটা এই যে বইছে পাকিস্তানের মধ্যে দিয়ে আরব সাগরে পড়ে যাচ্ছে। সেটুকু আমি ছবিতে দেখাইনি। এবং তার যে উপনদী, মেন যে উপনদীগুলো ছিল, শতদ্রু, বিয়াস বা সুতলেজ, বিয়াস, চেনাব, রাভি এবং ঝিলাম। এই যে উপনদীগুলো থাকছে, শতদ্রু বা সুতলেজ, বিয়াস, চেনাব, ঝিলাম এবং রাভি। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, যে পাঁচটা যে উপনদী, এই পাঁচটা উপনদী মিলে কিন্তু এবং এই পাঁচটা উপনদী কিন্তু একসাথে মিলিত হচ্ছে একটা জায়গায়। তারপরে সেটা কিন্তু কোথায় গিয়ে পড়ছে, পাকিস্তানের মিঠানকোটে গিয়ে এই নদীটা, এই পাঁচটা নদীর মিলিত প্রবাহ একটা প্রবাহ হিসাবে কিন্তু পাকিস্তানের মিঠানকোটে গিয়ে মিলছে প্রধান যে সিন্ধু নদী তার সাথে। আর এই দেখো, আমি আগের ক্লাসে বলেছিলাম যে শতদ্রুর নদীটা, শতদ্রু নদীটা ভারতের বাইরে থেকে উৎপন্ন হচ্ছে এবং এইখানে আছে শিবকিলা গিরিপথ, এবং এই শিবকিলা গিরিপথ দিয়ে কিন্তু এটা ভারতে প্রবেশ করছে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে এদের উৎপত্তি স্থলগুলো বিভিন্ন ডিটেলসে কিন্তু দেখাবো। আর এখানে তোমরা দেখো বাকি নদীগুলো উৎপত্তিস্থল পাঞ্জাবের হরিয়ানা সমভূমি। এইখানে কি হচ্ছে, শতদ্রু, রাভি, বিপাশা নদীর নির্মিত পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে। এর গড় উচ্চতা 250 মিটার। এই সমভূমি মূলত ভাঙ্গর সমভূমির মধ্যে পড়ে এবং এর তটগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে শঙ্কাকৃতি ভূমিরূপ গঠন করে থাকে, যাকে বেড বলা হয়। এবং দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে দোয়াব বলা হয়। এগুলো আমাদের যে উত্তর ভারতের সমভূমি যখন পড়াচ্ছিলাম তখন মোটামুটি রকমভাবে তোমরা জেনেছো। এখন এইটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এইটা একটাও কিন্তু ছাড়া যাবে না এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ দোয়াব বিপাশা ও শতদ্রু নদীর মধ্যে। বারি দোয়াব দেখো বিপাশা রাভি বা রাভি নদীর মধ্যে। রচনা দেখো রাভি এবং চেনাব। চেনাব এবং ঝিলাম
সিন্ধ সাগর দোয়াব, ঝিলাম চেনাব ও সিন্ধু নদীর মধ্যবর্তী স্থলভাগ। তাহলে এইখানে তোমরা এটা মনে রাখতে পারবে খুব সহজে। দেখো বিস্ত, বিপাশা এবং স আছে যেহেতু শতদ্রু হবে। দেখো রাবি, বাড়ি দোয়াব, ব আছে মানে বিপাশা হবে, আর র আছে মানে রাবি হবে। রচনা, দেখো র মানে রাবি, আর চনা চ আছে মানে কি চেনাব হবে। চাজ মানে দেখো চ মানে চেনাব, আর এই যে বুর্গি জ ঝিলাম। এবং সিন্ধ সাগর এটা মনে রাখতে হবে ঝিলাম চেনাব ও ইন্দাস নদীর মধ্যে অবস্থিত, বা কখনো কখনো বলা হয় ঝিলাম ও সিন্ধুর মধ্যে। তোমরা তিনটেই মনে রাখবে, কিন্তু এই পয়েন্টটা কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে এবং পরীক্ষাতে পড়ে যে, এবং এটা গুলিয়ে যাওয়ার মতো বিষয় আছে যে কোনটা কোন নদীর মধ্যবর্তী অঞ্চল। তো তোমরা এটা কিন্তু মনে রাখো, আমি একবার তোমাদেরকে বলে দিলাম। তোমরা পিডিএফটা যখন দেখবে বা ক্লাসটা যখন ভালো করে করবে, তোমরা কিন্তু এটা লিখে নিও, তাহলে তোমাদের মনে থাকবে। শতদ্রু নদী তিব্বতের নারী খোরাসান এর প্রান্ত দেশে একটি অভূতপূর্ব ক্যানিয়ন বা খাত নির্মাণ, যেটি কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের সমপর্যায়ে পড়ে। তাহলে এটা কোথায় তৈরি করেছে? নারী খোরাসানের প্রান্ত দেশে। এই যে সিন্ধু নদীটা আমরা দেখলাম ছবিতে, যে এটা আন্তর্জাতিক একটা নদী, অর্থাৎ চীন, ভারত, পাকিস্তান এই সমস্ত অঞ্চলের মধ্যে কিন্তু এটা বয়ে চলেছে। তো এটা আন্তর্জাতিক নদী হওয়ার কারণে এই জলজ প্রবাহ নিয়ন্ত্রণ বা জলের যে ব্যবহার তার একটা চুক্তি থাকবে। তো সেই অনুসারে দেখো 1960 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত সিন্ধু জল চুক্তি অনুসারে সিন্ধু, ঝিলাম, চেনাব নদীগুলির মধ্যে 20% জলই ভারত ব্যবহার করতে পারে। ঝিলাম নদীর সংস্কৃতের নাম দিতস্তা। এছাড়া চেনাব নদীর সংস্কৃতের নাম হচ্ছে চন্দ্রভাগা, বা রাবি বা রাভির হচ্ছে ইরাবতী, এবং বিপাশা বিয়াস, এটা ব্যাস হয়ে গেছে বিয়াস, এটা একটু বানানটা ভুল আছে। বিয়াস নদীর নাম হচ্ছে কিন্তু বিপাশা। এগুলো কিন্তু সাংস্কৃতিক নাম বা প্রাচীন যে আমাদের বিভিন্ন টেক্সটগুলো আমরা আছে প্রাচীন ভারতের, তো সেই সবগুলোতে কিন্তু এই নদীগুলোর নাম এইভাবে উল্লেখ করা রয়েছে। এরপর আমরা চলে যাব আমাদের প্রাণ, ভারতের প্রাণ বা আমাদের প্রাণ, হ্যাঁ, প্রাণ রেখা, রূপরেখা, সেটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। এই নদী থেকেই কিন্তু আমাদের যে ভারতের সময় যে বিভিন্ন একটা ভালো রকম একটা কৃষিকাজের যে জায়গাগুলো, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, সেটা কিন্তু আমাদের এই গঙ্গা নদীকে ঘিরে এবং গঙ্গা নদীর যে উপনদীগুলো ঘিরেই কিন্তু গড়ে উঠেছে। তো আমরা দেখি আমাদের গঙ্গা নদী সম্পর্কে, এখান থেকে কিন্তু প্রশ্ন সব থেকে বেশি আসে। ভাগীরথী নদী, ভাগীরথীদের উৎপত্তিস্থল গঙ্গোত্রী। দেখো যখন গঙ্গার যেখানে উৎপত্তি হচ্ছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গ্লেসিয়ার থেকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এবং অলকানন্দা নদী উৎপত্তিস্থল বদ্রীনাথ দেবপ্রয়াগের কাছে মিলিত হয়ে গঙ্গা নদীর কিন্তু উৎপত্তি হচ্ছে। অথবা আমরা যদি বলতে পারি, মানে গঙ্গা যে নদী, নামটা মূলত গঙ্গা হচ্ছে কোথা থেকে? গঙ্গা নদীর মূলত যেখান থেকে এই দেবপ্রয়াগ থেকে কিন্তু গঙ্গার নামটা গঙ্গা হিসেবে থাকছে, তার আগে যখন উৎপত্তি স্থল সেইখান থেকে কিন্তু এটার নাম কিন্তু এটা হচ্ছে ভাগীরথী। সেটা কোথায়? গঙ্গোত্রীর যে গোমুখ গুহা সেখান থেকে, অর্থাৎ উৎপত্তিতে এটার নাম কিন্তু ভাগীরথী, উৎপত্তিতে কিন্তু গঙ্গার নাম কিন্তু এটা ছিল না। এর পূর্বে অলকনন্দা নদীতে মন্দাকিনী মিলিত হচ্ছে, সেটা কোথায়? কেদারনাথ। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার, যেখানে উত্তরাঞ্চল অর্থাৎ উত্তরপ্রদেশের দৈর্ঘ্যে মানে উত্তরপ্রদেশের দৈর্ঘ্য 1450 কিলোমিটার, বিহারে 445 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার। এটা পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার কীভাবে হচ্ছে? যে গঙ্গা যে মূল নদী ফারাক্কাতে প্রবেশ করছে, ওখান থেকে শুরু করে কিন্তু মুর্শিদাবাদ, ধুলিয়ান, মুর্শিদাবাদ, বহরমপুর দিয়ে, যেটা কাটোয়া দিয়ে যেখানে একদম এতে পড়ছে, সাগরে মিলছে, সেইখানে। যমুনা হচ্ছে গঙ্গার সবচেয়ে বড় শাখা নদী। শুধু যমুনা ভারতের সবচেয়ে বড় শাখা নদী তা নয়, যমুনা কিন্তু সমগ্র ভারতের যত উপনদী আছে তার, এটা শাখা নদী নয়, এটা উপনদী হবে, এটা মিস্টেক হয়ে গেছে, উপনদী। এই যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনেত্রী হিমবাহ। তো এই যমুনা নদীটা সমগ্র ভারতের যত উপনদী আছে তার মধ্যে সব থেকে বড়, এবং এর দৈর্ঘ্য 1465 কিলোমিটার। এটা যমুনেত্রী হিমবাহ থেকে শুরু করে এটা পড়ছে কোথায়? এলাহাবাদের কাছে। এবং উল্লেখযোগ্যভাবে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের রাজধানী দিল্লি, চলো দিল্লি 6,
দিল্লি এবং আগ্রা, তাজমহলের শহর, তাজের শহর আগ্রা কিন্তু এই যমুনা নদীর তীরে অবস্থিত। একটা জিনিস আমি আমার নিজের চোখে দেখা যেটা, যে আগ্রাতে যেখানে তাজমহল আছে, তাজমহলের ঠিক পেছনে, তাজমহল যেখানে আছে একদম তাজমহলের ঠিক পেছনেই এই যমুনাটা বইছে। তো তাজমহলের যে পেছন দিকটা উঠান মতো যেটা করিডর, ওই করিডর থেকে এই যমুনা নদীটা দেখা যায়। তো ওইখানে জলটা এতটাই কালো, যদি আমার মনে হয় যদি কোনো মানুষকে যদি 2 মিনিটও ফেলে রাখা হয় তো ও মানুষ থাকবে না, ও কাক হয়ে যাবে, এতটাই কালো জল, প্রচুর কালো, মানে এতটাই দূষিত জল। দিল্লিতেও তাই মানে যমুনা নদীটা খুবই দূষিত হয়ে গেছে এই বিভিন্ন শহর কারখানা ওই সবের জন্য। এবং এর কাছে তাজমহলের কাছেই একদম আছে, খুবই দূষিত আছে। তো চলো, চম্বল, সিন্ধু, এটা বেতোয়া, নুস্তাগাটা পড়ে, বেতোয়া ইত্যাদি নদীগুলো হচ্ছে যমুনার উপনদী, নয় শাখা নদী নয়, উপনদী। পিডিএফটা এই মিস্টেকটা এখানে বানানটা মানে উপনদী লিখতে গিয়ে শাখা নদী লেখা হয়ে গেছে। চম্বল, সিন্ধু, বেতোয়া, এই সিন্ধু কেন, এটা সিন্ধু তো নয়, সিন্ধু তো আগে পড়ালাম, এটা সিন্ধু নয়, এটা হয়ে যাবে কেন। সিন্ধু, কেন, বেতোয়া ইত্যাদি নদীগুলো যমুনার উপনদী। এই যে বেতোয়া, এই বেতোয়া নদীর তীরে কি আছে? বেতোয়া নদীর তীরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওরছা, ইংরেজিতে স্পেলিং এইরকম ঠিক, ওরছাতে প্রাচীন রাজবাড়ি, মন্দির প্রভৃতি আছে। ওরছা ছেত্রী বলা হয় এটাকে, ওরছা ছেত্রী, একদম বেতোয়া নদীর তীরে অবস্থিত ওরছা ছেত্রী। নদী থেকে ওই ছেত্রী বলতে চূড়া, একটা মন্দির বা ওই রাজবাড়ির চূড়াগুলো দেখতে খুবই সুন্দর, এবং ওখানে র্যাফটিং, ওই বেতোয়া নদীতে ওরছা ছেত্রীর নিচেই র্যাফটিংও করা হয়। এখানে দেখো গঙ্গা নদী উৎপত্তি হচ্ছে এই গোমুখ গুহা থেকে, এখান থেকে বইছে এলাহাবাদ দিয়ে, বানারসি দিয়ে, পাটনা দিয়ে, ভাগলপুর দিয়ে, সাহিবগঞ্জ দিয়ে, ফারাক্কা দিয়ে একটা পার্ট চলে যাচ্ছে পদ্মা, ধুলিয়ানের কাছে ভাগ হয়ে চলে যাচ্ছে বাংলাদেশ দিয়ে পদ্মা নামে। আর একটা শাখা ভাগীরথী, হুগলি নাম নিয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, কাটোয়া, নবদ্বীপ, মায়াপুর দিয়ে কলকাতা দিয়ে চলে যাচ্ছে, বঙ্গোপসাগরে মিলছে। তাহলে আমাদের যে শাখাটা এখানে মনে রাখতে হবে যে গঙ্গা নদীর ভাগ হচ্ছে ধুলিয়ানের কাছে, শহর পেরিয়ে, কিন্তু শহরে মেন ধুলিয়ান যে শহর, সেই শহরেও কিন্তু গঙ্গা নদীটাই রয়েছে, মূল গঙ্গায় রয়েছে। এই পারে ধুলিয়ানের এই পারটায় মুর্শিদাবাদ, মানে ধুলিয়ানের ওই পারটাতে আবার মালদা পড়ছে, মানে এইখানে এই পারটাতে মালদা পড়ছে, মানে ধুলিয়ানের ওই নদীর সিঁড়ির যদি কাছে কেউ দাঁড়ায়, মানে নদীর ধারে কেউ দাঁড়ায়, তাহলে অপর পারটা পড়ে যাবে, কিন্তু পার দেওয়ানাপুর মালদা পড়ছে, বেশ ওইখানেও নদীটা অনেকটা চওড়া। ওখানে রাজবাড়িও আছে, ধুলিয়ান রাজবাড়ির ঠিক কিছুটা সামনে দিয়ে বইছে, কাঞ্চনতলা স্কুলের পাশে একদম। তো এখান দিয়ে চলে আসছে ফারাক্কা দিয়ে চলে আসছে, ফারাক্কা ধুলিয়ান দিয়ে চলে আসছে, আর এদিকে চলে আসছে পদ্মাটা। কিন্তু এই যে গঙ্গা নদীর যে শাখা, বড় শাখা, মূল শাখাটা কিন্তু পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আর ফারাক্কা ধুলিয়ান দিয়ে যখন গঙ্গাটা ভাগ হচ্ছে, ধুলিয়ানের কাছে মিঠিপুর, যে জায়গাটার নাম হচ্ছে মিঠিপুর, এই মিঠিপুর থেকে এটা ভাগীরথী হুগলি নামে নাম হচ্ছে। অর্থাৎ এইখানেও নামটা মানে মুর্শিদাবাদ, নদীয়া, নবদ্বীপ পর্যন্ত, মায়াপুর পর্যন্ত নামটা হচ্ছে ভাগীরথী, তারপরে নামটা হচ্ছে কিন্তু হুগলি। তো উৎপত্তি স্থলেও নামটা ভাগীরথী, আবার যেখানে মানে শেষ ভাগে ওর কাছাকাছি নামটা হচ্ছে কিন্তু ভাগীরথী। মানে এই নামটা ভাগ হয়েছে, ওই যে হুগলি নামটা হয়েছে কোথায়, যেখান থেকে জোয়ারের জল প্রবেশ করে, ওই জোয়ারের জল প্রবেশ করার পর্যন্ত স্থান থেকে নামটা কিন্তু হুগলি নদী। আর তার ওই পার, অর্থাৎ শাখা যখন হয়ে যাচ্ছে সেখান থেকে মুর্শিদাবাদ এবং নদীয়ার ওই পারটুকুতে এটার নাম কিন্তু হয়ে যাচ্ছে ভাগীরথী। আর এই পাশ দিয়ে দেখো যমুনাত্রী দিয়ে দিল্লি, আগ্রা, এখানে আগ্রা দিয়ে এলাহাবাদ বা বর্তমান নাম প্রয়াগরা যেসা কিন্তু মিলছে এটা। আর এই যে বেতোয়া নদী মিলছে হামিরপুর দিয়ে কানপুরের কাছে মিলছে, আর চম্বল নদীটা মিলছে উত্তরপ্রদেশে মিলছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে চম্বল নদীর তীরে কোটা শহর অবস্থিত, কোটা রাজস্থানের কোটা, যেখানে সবাই মেডিকেল পড়তে যায়, নিট, ওই কোটা। এবং এই চম্বলেই কিন্তু
যেটা বডল্যান্ড বা খোয়াই। তোমরা যদি কেউ বোলপুর যাও, বোলপুর গিয়ে থাকো, বোলপুরের সোনাঝুরিতে যে খোয়াইয়ের হাট বলে, ঠিক ওইখানে দেখা যায় যে ওখানকার জমিগুলো কি হয়, নদীর যখন জল প্রবেশ করে তখন খাদ গর্ত হয়, এবং তার পরবর্তীকালে আবার কী হয়, নদীর জল যখন ব্যাক চলে আসে ওই খাদ গর্তগুলো গর্ত হয়ে থাকে এবং ভূমিরূপগুলো ঢেউ খেলানো থাকে। ওই জায়গাটাকে বলছে খোয়াই। ওই খোয়াই দেখা যায় চম্বল নদীতে। এবং প্রাকৃতিকভাবে ঘড়িয়ালের বাসস্থান। ঘড়িয়াল মানে একটা কুমিরের মতো একটা প্রাণী, কুমির প্রজাতির, লম্বা মুখ, যাতে ছুচালো মুখ থাকে এরকম, ওগুলো হচ্ছে ঘড়িয়াল। আর ভোতা মুখগুলো কুমির। এই ঘড়িয়ালের প্রাকৃতিকভাবে বাসস্থান আছে, এই কারণে কিন্তু চম্বল নদীতে নামাটা বিপজ্জনক বা নামতে নিষেধ। জায়গায় জায়গায় সাইনবোর্ড থাকে, বি অ্যাওয়ার অফ ঘড়িয়াল। কলকাতার হুগলি নদী গঙ্গার একটি প্রধান উপনদী। এই উপনদীর শাখা নদীগুলো একটা মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে শাখা নদী হবে। গঙ্গা নদীকে বাংলাদেশের পদ্মা নামে অভিহিত করা হয়। পদ্মা ব্রহ্মপুত্র, যার নাম বাংলাদেশের যমুনা, মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এটা মনে রাখতে হবে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন কোন নদীর মিলনে হচ্ছে, মানে কোন নদীতে আছে, যে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত যে বদ্বীপ, সেটা হচ্ছে কিন্তু পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা বৃহত্তম ডেল্টা। এই বদ্বীপকে আরেকটা বলে যে ডেল্টা। এটা ইংরেজিও এই বাংলা অক্ষর বয়ের মতো হয় বলে এরকম বলে এটাকে ডেল্টা বলা হয় বা বদ্বীপ বলা হয়। এটা আরেকটা নাম হচ্ছে ডেল্টা। বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে পদ্মা নদী থেকে মেঘনা নামে আর একটি শাখা নদী নির্গত হয়। তো এটা ভেরি লেস ইম্পর্টেন্ট। তারপরে স্লাইডে চলে যাব। এইখানে যেহেতু আমরা আগে পড়লাম কি সিন্ধু ও গঙ্গা পড়লাম, তো গঙ্গা সিন্ধুর উপনদীগুলোর একটু আমি ডিটেলস আমি এখানে লিখে রেখেছি, এবং এটা সবটাই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মনে রাখতে হবে উৎপত্তিস্থল কোথায়, এবং আমি উৎপত্তিস্থল মোহনা, এবং মোহনা মানে কোথায় কি মিলছে এবং তার দৈর্ঘ্য কতটা, সেটা আমি লিখেছি। শতদ্রু নদী তা মানস সরোবরের নিকটে অবস্থিত রাক্ষস্থল হ্রদ থেকে আসছে, যেটা আমি আগে বলেছিলাম যে শিবকিলা গিরিপথ দিয়ে প্রবেশ করছে ভারতে। এটা মিলছে চেনাব নদীতে, এর দৈর্ঘ্য 1050। রাভি কাংড়া জেলায় রোটাং গিরিপথের কাছে অবস্থিত, চেনাব নদীতে মিলছে 720 কিলোমিটার। বিপাশা নদী রোটাং গিরিপথের কাছে, এটাও দুটোই রোটাংয়ের কাছে, এটার মিলছে শতদ্রু নদীতে 770 মিটার। ঝিলাম এটা বরেনাগ বা আরেকটা আছে, আরেকটা নাম বলে দেওয়া হচ্ছে ভেরিনাগ, এটাকে আরেকটা নামে বলে যে ভেরিনাগ। এই যেখান থেকে এই ঝিলাম নদীর উৎপত্তি হচ্ছে। কাশ্মীর ছিল মুঘল রাজাদের, মুঘল সম্রাট, মুঘল বাদশাদের এটা খুবই পছন্দের একটা জায়গা। তো এই যে ভেরিনাগ যে জায়গাটা আছে, ভেরিনাগ যেখান থেকে ঝিলাম নদীটা উৎপত্তি হচ্ছে, ওই জায়গাটাকে ওই মুঘল সম্রাটরা ঘিরে খুব সুন্দর সুসজ্জিত করে একটা পার্ক নির্মিত করেছেন, যেটা বর্তমানে একটা উল্লেখযোগ্য দ্রষ্টব্য পর্যটন স্থল কাশ্মীরের। তারপর আমরা দেখব চেনাব, এটা বারালাচি গিরিপথের কাছে, সেটা মিলছে সিন্ধু নদীতে। এটা দৈর্ঘ্যটা বাড়িয়ে দেওয়া আছে, ভুল আছে আর কি। যমুনা, এটা বান্দারপুর শৃঙ্গের পশ্চিম ভাগে যমুনা তীরহিমবাহ থেকে, এর দৈর্ঘ্য 1375 বা 1465। এটা 1465। চম্বল মধ্যপ্রদেশের মৌ প্রদেশের কাছে, জনপদ পাহাড় থেকে। তোমরা এটা মনে রাখবে যে মৌ প্রদেশ, মধ্যপ্রদেশের মৌ জেলা থেকে এটা মিলছে কোথায়, যমুনা নদীর দৈর্ঘ্য 1050। ঘরঘরা একটা মাতুং হিমবাহ থেকে গঙ্গা নদীতে মিলছে। গণ্ডক নেপালের সৃষ্টি, গঙ্গাতে মিলছে। কোশি গোসাই ধামের উত্তরে, এটাও কিন্তু নেপাল থেকে। বেতোয়া এটা বিন্দু পর্বত থেকে, এটা মিলছে যমুনা নদীতে। সোন নদী অমরকণ্টক পর্বত থেকে আসছে, এটা কিন্তু গঙ্গা নদীতে মিলছে। এই যে অমরকণ্টক পর্বতের 3 দিক থেকে 3টে পাহাড় আছে। মনে করো অমরকণ্টক এর এই যে স্থান, অমরকণ্টক এখানে স্থান, এক জায়গা থেকে চলে যাচ্ছে নর্মদা, এখান থেকে চলে যাচ্ছে মহানদী, আর এখান থেকে চলে আসছে এভাবে সোন। অমরকণ্টক কিন্তু 3টে নদীর, অমরকণ্টকের কাছাকাছি স্থানটা 3টে নদীর কিন্তু উৎপত্তি স্থল। এবার আমরা দেখব ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 2900 কিলোমিটার। মানস সরোবরের নিকট অবস্থিত হিমবাহ থেকে কিন্তু উৎপত্তি হচ্ছে। তিব্বতে এর নাম স্যাংপো, ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে এর নাম হয় ডিহাং। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে তিব্বতে বা চীনে
মানস সরোবরের ব্রহ্মপুত্রের নামটা কি সেটা কিন্তু আমরা লিখবো যে স্যাংপো, এবং অরুণাচল প্রদেশের নাম হচ্ছে কিন্তু ডিহাং। আর একটা তোমাদেরকে বলছি, একটা ভাষা আছে বোরলুং, আর একটা নাম আছে ইয়ারলুং জাংবো, আর একটা নাম ইয়ারলাং জাংবো। এবার দেখো আসামের নদীকে কি বলছে ব্রহ্মপুত্র, এবং বাংলাদেশে এর নাম কিন্তু হচ্ছে যমুনা। আমাদের যমুনা একটা আছে সেটা আলাদা, আর বাংলাদেশে কিন্তু এইটাকে হচ্ছে যমুনা। এই শাখা নদীগুলো হচ্ছে সুবর্ণশিরি, ধানসিরি, মানস প্রভৃতি গঙ্গা ও ব্রহ্মপুত্র বিশ্বের বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে। তো এইখানে এর নামটা আমি এই ম্যাপটা আমি দিয়েছি। এই যে দিহাং, এখানে নামচা বারোয়া সিংহ এখান থেকে প্রবেশ করছে ব্রহ্মপুত্রটা, তারপরে বাংলাদেশে প্রবেশ করছে। এবং ব্রহ্মপুত্র নদীটা উল্লেখযোগ্যভাবে মানে আসামে প্রবেশ করার ওখান থেকে প্রায় সমগ্র জায়গাটাই 8 থেকে 10 কিলোমিটার বা কোথাও কোথাও 12 কিলোমিটার পর্যন্ত চওড়া আছে, অর্থাৎ অনেক চওড়া। খবর অনেক সময় পাওয়া যায় যে নৌকাডুবি গুয়াহাটির কাছে বা সব জায়গাতে নৌকাডুবি হয়, মানে এতটাই মানে চওড়া থাকে যে অনেক সময় নৌকাতে ডুবি হয়। তো দেখো সুবর্ণশিরি, মানস, হ্যাঁ, সংকোচ, তিস্তা, এগুলো কিন্তু তিস্তা নদীরও কিন্তু ব্রহ্মপুত্রর উপনদী, এবং সেটা বাংলাদেশে গিয়ে মিলছে, তো যমুনা ওইখানে গিয়ে মিলছে। ধানসিরি, কপিলি, হ্যাঁ, এগুলো সবই লোহিত, এগুলো কিন্তু এর উপনদী। এবং এই ব্রহ্মপুত্রের আগের ক্লাসে অর্থাৎ যখন আমি সমভূমি পড়াচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে মাজুলি এইখানে অবস্থিত, এবং এটা ভারতের সবথেকে বড় দ্বীপ এবং দ্বীপ জেলা। এরপরে আমরা চলে যাব উপদ্বীপীয় নদী, অর্থাৎ উপদ্বীপীয় নদী বলতে যে আমাদের যে দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে ওই নদীগুলো আমি দেখব। দেখো এই যে দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে এখানে বিন্দু পর্বত আছে। এই বিন্দু পর্বতকে বলা হয় ন্যাচারাল ওয়াটার সেট, অর্থাৎ জলবিভাজিকা। অর্থাৎ এর উত্তরে যে নদীগুলো তৈরি হয়েছে সেগুলো উত্তর ভারতের নদী, আর এর দক্ষিণে যেগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু দক্ষিণ ভারতের নদী। এই বিন্দু পর্বতটা মধ্যপ্রদেশের ওখানে অবস্থিত। তাহলে এইখানে আমরা দেখব এই বিন্দু পর্বতের নিচের নদীগুলো আমরা দেখব। এই নদীগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়, এটা পূর্ব বাহিনী নদী, এটা পশ্চিম বাহিনী বা পশ্চিম পাতিনী, মানে পশ্চিম দিকে পতন করছে তাই পশ্চিম পাতিনী বা পশ্চিম বাহিনী। অর্থাৎ পূর্ব দিকে এই যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পশ্চিম দিকেও ছোটো ছোটো কিছু আছে, পেরিয়ার, হ্যাঁ, বা এগুলো এই ছোটো পশ্চিম দিকের নদীগুলোর কিন্তু দৈর্ঘ্য কিন্তু কম, সেই তুলনায় পূর্ব দিকের নদীগুলোর দৈর্ঘ্য অনেক বেশি। এরপর আমরা দেখি নদীগুলো। দেখো যে নদীগুলো বঙ্গোপসাগরে পাতিত হচ্ছে এবং বদ্বীপের সৃষ্টি করে, এর মধ্যে প্রধান যে নদীগুলো কৃষ্ণা, এটা মহাবলেশ্বরের কাছে পশ্চিমঘাট পাহাড় থেকে বা পশ্চিমঘাট পর্বত থেকে তৈরি হচ্ছে, বঙ্গোপসাগরে মিশছে এবং 1400 কিলোমিটার দীর্ঘ। গোদাবরী মহারাষ্ট্রের নাসিক জেলার দক্ষিণে 64 কিলোমিটার দূরে অবস্থিত ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি হচ্ছে, এটাও কিন্তু বঙ্গোপসাগরে পড়ছে এবং এর দৈর্ঘ্য 1465 কিলোমিটার। আগে আমি বলেছিলাম যমুনার 1465, ওটা মিস্টেক, ওটা 1365, ওটা 1365 হবে, 1465 এই গোদাবরীর। তারপরে কাবেরী নদী কর্ণাটকের কুর্গ জেলার তালকাবেরী, এটা মনে রাখতে হবে যে কোন জায়গা থেকে কোন গ্রাম থেকে এটা পড়ে, এটা তালকাবেরী থেকে হচ্ছে, আর এটার মোহনা বঙ্গোপসাগর, এটার মিস্টেক, বঙ্গোপসাগর। দৈর্ঘ্য 805, মতান্তরে কোথাও কোথাও 800। পেন্নারু নদীদুর্গ পাহাড় কর্ণাটক থেকে বঙ্গোপসাগরে পড়ছে 570। মহানদী ছত্তিশগড় রায়পুর জেলার সিওয়া নামক স্থান থেকে, যেটা ওই অমরকণ্টকের একটু নিচে, ওখান থেকে আসছে এবং এটা বঙ্গোপসাগরে পড়ছে 885 কিলোমিটার। এটা কিন্তু উড়িষ্যার একটা অন্যতম প্রধান নদী। যদি কেউ তোমরা এগিয়ে থাকো কটক গিয়ে থাকো, কটকের কাছেই কটক দিয়েই এই নদীটা পড়ছে এবং ওইখানে অনেকটা চওড়া, ট্রেনেই পার করতে প্রায় সময় লেগে যায় 3 থেকে 4 মিনিট ব্রিজটা, এবং ওখানে ব্যারেজের মতো আছে, ফারাক্কা ব্যারেজের মতো। এই পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে সব মনে রাখতে হবে। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলে,
দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলে। এর শাখা নদীগুলো পেনগঙ্গা, ওয়ার্ধা, এটা ওয়ার্ধা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, বেনগঙ্গা, সাবরী প্রভৃতি। ওয়ার্ধা একটা উল্লেখযোগ্য স্থান, যেখানে ইতিহাস পড়াতে গিয়ে তোমরা দেখবে যে ওয়ার্ধা কংগ্রেসের একটা রিলেটেড একটা জায়গা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওয়ার্ধা জেলা, ওয়ার্ধা জায়গা। কৃষ্ণ শাখা, কৃষ্ণ শাখাগুলি কয়না, দুধগঙ্গা, পঞ্চগঙ্গা, ভীমা, মুসি। এটা মনে রাখতে হবে যে মুসি। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ, 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 হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ। যখন আমি বইয়ে পড়ছি বা আগে পড়েছি, যখন মুসি নদী হায়দ্রাবাদ শহরে অবস্থিত, তা আমি ভেবেছি হয়তো অনেকটা চওড়া বা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে। তো আমি গিয়ে দেখছি যে একটা নালা ছাড়া কিছুই নয়, এতটাই নোংরা হয়ে আছে। এবং আমি তখন গুগল করে দেখি যে এটা পৃথিবীর 22তম মানে নোংরা যেটাকে বলছে নদী আর কি, অপরিচ্ছন্ন নদী, 22তম পলিউটেড, 22তম পলিউটেড নদী পৃথিবীর মধ্যে। এবং সত্যিই তাই, নদীটা বহন মানে একটা একটা নর্দমার মতো, বেশি চওড়া নয় আর মোটামুটি চওড়া, কিন্তু অনেকটা। আসলে শহরের মধ্যে তো শহরের সমস্ত নোংরা আবর্জনা সবটা এই কোথায় পড়ছে, এই মুসি নদীতেই পড়ছে। তো ওই জন্য নদীটা খুবই অ্যাকচুয়ালি মানে পলিউটেড। শহর ভালো, কিন্তু নদীটা হয়ে গেছে মানে দুর্গন্ধযুক্ত বা পলিউটেড। যেখানে সালারজং মিউজিয়াম আছে, মিউজিয়ামের সামনে দিয়ে এই নদীটা বইছে, সেখানে ওই জায়গা মানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া বাকি জায়গাগুলো কোথাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখিনি, সব জায়গাতে পলিউটেড, নোংরা মতোই মনে হয়েছে। সে তুলনায় আমাদের গঙ্গা অনেক 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 পরিচ্ছন্ন। কলকাতাতেও গঙ্গা অনেক চওড়াও আছে, এখানে নদীটার বহন ক্ষমতাও অনেকটা কম। কাবেরী নদীর তুলনায় কম অনিত্যবাহ প্রকৃতির, অর্থাৎ এই নদীতে বছর অধিক সময় জল থাকে, কারণ এর উপরের অংশে যে গ্রীষ্মের দক্ষিণ পশ্চিম মৌসুমী হওয়ার কারণে এবং নিচের অংশে শীতে ফিরে যাওয়া উত্তর পূর্ব মৌসুমীর কারণে বৃষ্টিপাত হয়, তার থেকে জলপ্রাপ্ত হয়। এবং সবথেকে বেশি এই নদীর জলকে ভারতের বিভিন্ন কাজে, মানে দক্ষিণ ভারতের বিভিন্ন কাজে প্রয়োগ করা হয়। 90-95% সেচের কাজে লাগানো হয়। মানে আমি তোমাদেরকে বলি ব্যাপারটা, আমরা জলবায়ু পড়তে গিয়ে দেখবো যে প্রত্যাবর্তনগামী মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু তামিলনাড়ু, তাঞ্জাপুর বা ওই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়, আর ওইখানে কিন্তু এই নদীটা অবস্থিত। তাহলে শীতকালেও কিন্তু জল পাচ্ছে, আবার যখন মৌসুমী বায়ু প্রবেশ করছে তখনও জল পাচ্ছে, অর্থাৎ বছরের সারা সময় কিন্তু এখানে কিন্তু জল বেশি থাকে। কাবেরী শাখাগুলো আমরা দেখি, হেমবতী, লোকপাবনী, লক্ষণ তীর্থ প্রভৃতি। এছাড়া সুবর্ণরেখা ও ব্রাহ্মণের মধ্যে ছোট নদী রাঁচি মালভূমি থেকে নির্গত হয়, বঙ্গোপসাগরে পতিত হয়। এটি হুগলি ও মহানদীর বদ্বীপগুলির মধ্যে বদ্বীপ গঠন করে। এই যে সুবর্ণরেখা, এটা মনে রাখতে হবে, সুবর্ণরেখা রাঁচি থেকে তৈরি হয়ে সুবর্ণরেখা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে আবার সেটা উড়িষ্যাতে প্রবেশ করে বঙ্গোপসাগরে পড়ছে। এবং সুবর্ণরেখা নদীটা কর্কট ক্রান্তি রেখাকে কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে। কবার? দুবার অতিক্রম করে। এটা মনে রাখতে, কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে কে, এটা লিখবো যে সুবর্ণরেখা। আর একটা করে নদী, সেটা হচ্ছে মাহি। এই মাহি নদীটাও করে, অপশনে যেটাই থাকবে, সুবর্ণরেখা থাকলে সুবর্ণরেখা, আর মাহি থাকলে মাহি। এর পশ্চিম বাহিনী নদীগুলো আমরা যদি দেখি, এগুলো কিন্তু বদ্বীপ সৃষ্টি করে এবং খুবই ছোট সংকীর্ণ নদী। কারণ ওই পশ্চিমঘাট পর্বত থেকে পশ্চিম দিকে হচ্ছে, যেখানে ওই উপকূলীয় সমভূমিটা খুবই সংকীর্ণ, ওই ভাগটা দিয়ে প্রবেশ করছে। মানে কোথাও 80 থেকে 100 কিলোমিটার এইরকম নদীগুলো। দেখো, নদীগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং বদ্বীপ সৃষ্টি করে না। নর্মদা, ভোরঘাটে মধ্যপ্রদেশ, আর হ্যাঁ বড়গুলোর মধ্যে নর্মদা এবং তাপ্তি। নর্মদা ভোরঘাটে মধ্যপ্রদেশে ধোঁয়াদার জলপ্রপাত তৈরি করে। আরেকটা এটার নাম আছে, হ্যাঁ আরেকটা দেখি, তোমার আরেকটা এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে মার্বেল রক জব্বলপুরে। এটাতে যাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে, হয়তো কখনো যাবো, র্যাফটিং হয়। এবং মার্বেল রক অবস্থিত জব্বলপুরে, এই নর্মদা নদীতে। এই নর্মদা নদীটা উৎপত্তি হচ্ছে কোথায়? নর্মদা নদীটা উৎপত্তি হচ্ছে অমরকণ্টকে। এই শাখাগুলোর নাম হিরণ, বুর্ণের, সে প্রভৃতি। তাপ্তি নদীকে নর্মদা নদীর যমজ বলে। মাঝখানে সাতপুরা পর্বত, একদিক দিয়ে নর্মদা বইছে আর একদিক দিয়ে কী বইছে? তাপ্তি বইছে।
এর শাখাগুলো নদীর নাম পূর্ণা, গিরনা, অরুণাবতী ইত্যাদি। লুনি নদীকে লবণ হ্রদ, লবণ নদীও বলা হয় এবং এটা ভারতের অন্তর্বাহিনী নদী। সবরমতী নদী পশ্চিমঘাট পর্বত থেকে নির্গত হয়। কর্ণাটকের শিবমোগা জেলায় অবস্থিত বারাহি নদীতে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত ভারতের সবথেকে উচ্চতম জলপ্রপাত, 455 মিটার। এটা মনে রাখতে হবে, কুঞ্চিকল কোন নদীতে অবস্থিত? বারাহি নদীতে, কর্ণাটকের শিবমোগা জেলাতে অবস্থিত। দেখো এটা মনে রাখতে হবে। নর্মদা বিন্দু পর্বত শ্রেণীতে অবস্থিত অমরকণ্টক নামক স্থান থেকে, এই যে আমি বললাম আগে, খাম্বাত উপসাগরে পড়ছে গুজরাটের কাছে, মানে গুজরাটে, এবং দৈর্ঘ্য 1057 মিটার। তাপ্তি বা তান্তি, তাপ্তি, এটা তাপ্তি নামে পড়বো, তাপ্তি। বৈতুল বা বেতুল, কোথাও কোথাও এটা বেতুল থাকে, বৈতুল বা বেতুল জেলায় মুলুটাই বা মুলতাই, যেটাই থাকুক না কেন, মুলতাই শহরের নিকট অবস্থিত। এটা পড়ছে খাম্বাত উপসাগরে। সুরাট, সুরাট শহরের কাছে, সেটা 724 কিলোমিটার। মাহি, যেটা আমি আগেই বললাম, বিন্ধ্য পর্বতের উৎপত্তি, খাম্বাত উপসাগরে পড়ছে 560। লুনি আজমের জেলায় অবস্থিত, আরাবলী পর্বত থেকে আজমের জেলার পুষ্কর হ্রদ, পুষ্কর হ্রদ থেকে কচ্ছ উপসাগরে পড়ছে। এটা ভারতের অন্তর্বাহিনী নদী, অর্থাৎ এটা কি হয়, এই আজমের থেকে এটা থর মরুভূমির মধ্যে দিয়ে গিয়ে ওই কচ্ছের যে রন, কচ্ছের, যেটা আমি আগের ক্লাসে পড়াচ্ছিলাম, কচ্ছের রন, এটা উপসাগর হবে না, এটা কচ্ছের রন হবে, কচ্ছের রন, কচ্ছের রন, কচ্ছের রন সম্বন্ধে বলেছিলাম। ওই কচ্ছের রনের ওর মধ্যে কিন্তু এটা মিশে যায়, মানে হারিয়ে যায়। ঘরচর কালকার নিকটে হিমালয় পর্বত থেকে অবস্থিত, হনুমানগড় রাজস্থান, 494। সবরমতী উদয়পুর জেলার দক্ষিণ পশ্চিম অংশ থেকে, এটাও কিন্তু কচ্ছের রনে পড়ছে, 416। এই সবরমতীর তীরে কিন্তু আমেদাবাদ শহরটা অবস্থিত, আমেদাবাদ, আমেদাবাদ শহরটা কিন্তু এখানে অবস্থিত। এই যে এই ম্যাপটা তোমরা দেখো, এই যে নর্মদাটা, এখানে নর্মদা, এটা হচ্ছে তাপ্তি, এটা গোদাবরী, এটা কৃষ্ণা, এটা কাবেরী, এটা মহানদী, এইটা সুবর্ণরেখা, সরি, এটা 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 ব্রাহ্মণী, বৈতরণী। সুবর্ণরেখাটা এইখানে এইরকমভাবে, এইরকমভাবে সুবর্ণরেখাটা। তাহলে এই ছিল দক্ষিণ ভারতের যে নদীগুলো তার একটা ম্যাপ। অন্তর্বাহিনী নদী, যেটা আমি বলছি, অন্তর্বাহিনী নদী কিছু যেগুলো সাগরের সঙ্গে মিলিত না হয়ে, মানে দেশের মধ্যে কোনো একটা হ্রদে বা কোনো লেক বা কোনো ভূমিভাগে গিয়ে মিশে যাচ্ছে, এইরকম কিছু জায়গা যদি থাকে, বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। ঘগ্ঘর, যেটা আমি আগে দেখালাম, হচ্ছে ঘর বা ঘরসর। ঘগ্ঘর এর মুখ্য উদাহরণ, এটি হিমালয়ের কালকার নিকট থেকে উৎপন্ন হচ্ছে এবং হনুমানগড়ে বিলুপ্ত হয়। এবার এই ঘগ্ঘর নদীকে বৈদিক যুগের সরস্বতী বলে মনে করা হয়। অন্যান্য নদীগুলোর নাম হচ্ছে লুনি, সাবি, কাকনি, রূপনগর, মেধা। তো মনে রাখবো, ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবো যে ঘগ্ঘর আর লুনি। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকের এই ক্লাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো ক্লাসে আমি যে বললাম বা পিডিএফে যেগুলো আছে সেগুলো তো পড়বি, তার সঙ্গে মন দিয়ে ক্লাসটা করবে, কারণ এই পিডিএফের বাইরেও কিন্তু অনেক তথ্য আমি এই নদী সম্পর্কিত দিয়েছি। তো সেগুলো তোমরা মনে রাখবে। পরীক্ষাতে কিন্তু এইগুলোই প্রশ্ন আছে, যা বলছি সেগুলোই প্রশ্ন, তোমরা প্রিভিয়াস দেখলে কিন্তু বুঝতে পারবে। তো ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো এবং আজকের জন্য এতটুকুই। আগের যে ক্লাসগুলো সেগুলো ভালো করে করো। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ধন্যবাদ।